আমাদের আজকের বিষয় জীবনকে সুরক্ষিত এবং সুনিয়ন্ত্রিত করতে হলে চাই বিনম্রতা ও শক্তির যুগলবন্দী। বিনম্রতার ইংরেজি হচ্ছে হিউমিলিটি, আর শক্তি মানে স্ট্রেংথ। তাহলে বিনম্রতাটা কি? বিনম্রতাটা আমরা যদি বলি বিনম্রতা মানে ভদ্রতা, ভালো মানুষই, একদমই নয়। আমরা পোশাকি ভাষায় সামাজিক দৃষ্টিতে যাকে বলি ভদ্রতা, সেটার মধ্যে অনেক আপোষ রফা লুকিয়ে আছে। আমরা ভদ্রতার ক্ষেত্রে অনেক জিনিস অনেককে বলি, পাছে অপ্রিয় হই, পাছে কেউ অসন্তুষ্ট হয়। ভদ্রতাটা অনেক সময় দুর্বলতা হয়ে যায়। ভদ্রতা দেখালে মানুষ মনে করে যে লোকটা দুর্বল, লোকটা ভীরু, লোকটা বিবাদহীন, নির্বিরোধী, এরকম একটা বার্তা যায়। ফলে যারা দুর্বিনীত বা যারা আনকালচার বা যারা আনসোশ্যাল, তারা ডমিনেট করে ব্যক্তির উপরে ব্যক্তির, এবং সেটা সামাজিক ক্ষেত্রে সেটা হয়। কিন্তু বিনম্রতা মানে কিন্তু ভদ্রতা নয়, আর বিনম্রতা কিন্তু দুর্বলতাও নয়। একটা লোক খুব বিনম্র, বিনম্রতাটা পিছনে সত্যিকারের বিনম্রতার প্রকাশ হচ্ছে যার মধ্যে কোনো অহংকারই নেই। এখানে কতগুলো সূক্ষ্ম পার্থক্য আছে। অহংকার মানে হচ্ছে আমরা সাধারণত বলি আমি করছি, আমরা নিজেকে প্রজেক্ট করি, আমার বিজ্ঞাপন আমি নিজে দেই, সংসারেও কি, সমাজেও কি, প্রতিষ্ঠানেও কি, নিজেকে প্রজেক্ট করি। প্লাস কোনো একটা জিনিস আমি যেটা ভেবে রেখেছি চট করে সেটা বদলাতে চাই না। কেউ বললে তখন আমার ইগো হার্ট করে, কখনো রেগে যাই, তার প্রকাশ, কখনো উষ্মা প্রকাশ করি, কখনো অসহিষ্ণু হয়ে যাই, ইমপেশেন্ট। অহং থেকে এগুলো আসে। কিন্তু সত্যিকারের যে হিউমিলিটি মা পরিষ্কার দেখিয়েছেন, শ্রী অরবিন্দ দেখিয়েছেন, হিউমিলিটি কামস ফ্রম দ্য ডিভাইন। ডিভাইন কতখানি বিনম্র সেটা আমরা ভেবে দেখেছি। ডিভাইন মানে যে পরম চৈতন্য, যাকে বলি ভগবান, তিনি এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তিনি ছেড়ে দিয়েছেন যে মানুষ যেন, সমস্ত সৃষ্টি যেন তাকে খুঁজে পায়। তিনি যে সব কিছুর মধ্যে আছেন, তিনি যে সব কিছুরই মূলে, এইটা যেন সৃষ্টি বুঝতে পারে। এখানে বিশেষত সৃষ্টি বলতে এখানে আমরা বোঝাচ্ছি মানুষকে, মানুষ যেন বুঝতে পারে। ননীদার একটা বাণী, ননীদার রচনাগুলি প্রত্যেকের পড়া উচিত, অসামান্য, কি বাংলা কি ইংরাজি। তো ননীদার একটা বাণী, আমাদেরই এক বন্ধু, সে ইংরাজি টিচার হাই স্কুলের, সুব্রত দলুই, সে মাঝে মাঝে ননীদার বাণীগুলোকে ফটোশপ করে ফেসবুকে আমাকে পাঠায়। তিনি লিখছেন ননীদা ভগবান সম্বন্ধে, ডিভাইন, আমরা ভগবানকে দেখিতে পাই না। ভগবান কি জানি? ভগবানের কোনোদিন রূপ আমরা আঁকতে পেরেছি? কেউ পেরেছে? তার কারণ ভগবান সর্বত্র, সব কিছুর মধ্যে। সেই জন্য ভগবানকে আমরা দেখতে পাই না। আমরা ভগবান একটা আলাদা চেহারা চাই। ভগবান আলাদা চেহারা নয়, ভগবান প্রত্যেক কিছুর মধ্যে দিয়ে নিজেকে ফুটিয়ে তুলছেন তার আধার অনুযায়ী। সমস্ত কিছুর মধ্যে তিনি অনুস্যত হয়ে আছেন, সেই জন্য ভগবানকে আমরা পাই না। তুমি সেই জন্য আবার ননীদা পড়েন লাইনে লিখছেন, তুমি যদি সকল কিছুর মধ্যেই ভগবানকে দেখিতে না পাও, তবে ভগবানকে আর পাইবে না।
একটা শিশুর হাসির মধ্যে, একটা মূর্খ শ্রমিকের শ্রমদানের মধ্যে, তার সংগ্রামের মধ্যে, একটা পাখির কলরবের মধ্যে, একটা ফুলের সৌরভের মধ্যে, সব কিছুর মধ্যেই ভগবান। তো ভগবানকে আলাদা করে তুমি কোথায় পাবে? ভগবান খায় না মাথায় দেয়। এই বোধটা যখন আসবে তখন আমরা প্রকৃত হিউমিলিটি যাকে বলে, বিনম্রতা অর্জন করতে পারবো। আই অ্যাম নাথিং, আই অ্যাম নাথিং। মাকেও বলতে হয়েছে জীবনের শেষ প্রান্তে, রূপান্তরের সময়ে, 70-এর দশক সম্ভবত শেষের দিকে, প্রথম দিকে, আই অ্যাম নাথিং, আই অ্যাম নাথিং। মা বলছেন, যাকে শ্রী অরবিন্দ বলেছেন স্বয়ং পরাৎপরা যেন মা বলছেন আই অ্যাম নাথিং মানে কি? তিনিও যে এসছেন সেই পরাৎপরা জননী এইবারে দেহ ধারণ করেছেন, আর তার যেই দেহ ধারণ, এই সব কিছু যা সংগ্রহ করে, যা নিয়ে আমাদের এই দেহ, সমস্ত বিশ্ব উপাদানের মধ্যেই তা রয়েছে, সেগুলোকে আহরণ করেই মায়ের অস্তিত্ব। সেনমা বলছেন আই অ্যাম নাথিং। আই এম নাথিং মানে কি? তার উল্টো দিকে আছে হি or she is everything. Therefore I am nothing. This is true humility. আর ট্রু হিউমিলিটির সাথে আসে মডেস্টি, মহানুভবতা। যে ট্রু হিউমিলিটি, বিনম্রতা আছে, তার মধ্যে সেই মডেস্টি আছে। আর এইটা থাকলেই পজিটিভ হচ্ছে তার আধারের মধ্যে পিস এবং কোয়াইটনেস থাকবে। মা দুটো শব্দের কথা বলেছেন, কোয়াইটনেসও থাকবে, পিসও থাকবে, ট্রু হিউমিলিটি থাকবে। আমার মধ্যে যদি ছটফটানি থাকে, উদ্বেগ থাকে, সন্দেহ থাকে, দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে, বুঝবো আমার ভিতরে পিস নেই, কোয়াইটনেস নেই। তার সোর্স হচ্ছে হিউমিলিটি। হিউমিলিটি নেই। হিউমিলিটি থাকা মানেই আমি সর্বতভাবে তার, আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। তার মানে কি? একটা একাত্মীকরণ, একটা আইডেন্টিফিকেশন। যখন আইডেন্টিফিকেশনটা আসবে তখন আমার ভিতরে এমন একটা নিশ্চয়তা আসবে, আমার হারানোর কিছু নেই। আই ফিয়ার নাথিং, কেন আমি তো প্রোটেক্টেড। মৃত্যুও যদি আমার সামনে আসে আমি স্থির, কেন আমার ভবিষ্যৎ তো তার হাতে। আই এম নাথিং। হিউমিলিটির মানে একদম মানে কোষ্ঠীপাতরের বিচার হচ্ছে পিস অ্যান্ড কোয়াইটনেস। মা বলছেন তাইলে এবার প্রতিদিন আমাকে দেখতে হবে যে ওয়েদার আই হ্যাভ হিউমিলিটি অর নট। প্রশ্নের উত্তর নিজের কাছেই পাবো, আর নিজের কাছে পেলেই তারপরে চেষ্টা যে মোর অ্যান্ড মোর আই শুড বি। দিস ইজ দ্য সাইন অফ হিউমিলিটি। হিউমিলিটি মানে দুর্বলতা নয়, হিউমিলিটি একটা বিনম্রতা। হিউমিলিটিকে যদি দুর্বলতা হয়, ভদ্রতা হয়, সেটা উল্টো। যার হিউমিলিটি আছে প্রকৃত, সে আবার নির্ভয়ে সত্য কথাও বলতে পারে। যার হিউমিলিটি আছে তার তো সেই একাত্মীকরণ হয়ে গেছে ভগবানের সাথে। একাত্মীকরণ হলে তো নাথিং টু ফিয়ার, নাথিং টু লুজ। আই এম প্রোটেক্টেড বাই দ্য ডিভাইন। তাহলে তার ভয়টা কোত্থেকে আসবে? মনের ভয়, প্রাণের ভয়, শরীরের ভয়। মনের ভয় কি? আগে থেকে আগাম আশঙ্কা, কি হবে কি হবে কি হবে। প্রাণের ভয় হচ্ছে আমার আবেগের মধ্যে একটা ভয়ানক একটা উদ্বেগ, উত্তেজনা, ফিয়ার থেকে অবসাদ। আর দেহের ভয় হচ্ছে দেহ তখন ভিতরে ভিতরে দেহের কোষের মধ্যে ট্রেমলিং হয়, এক ধরনের কম্পন হয়। এবং যখনই দেহের ভিতরে একটা সূক্ষ্ম কম্পন হয়, দেহ দুর্বল হয়ে যায়। দেহ দুর্বল হয়ে গেলে দেহ আর দেহের বাইরে যে তার একটা অরা আছে, সূক্ষ্ম অরা, তার মাঝখানে একটা পার্ট আছে, এটাকে বলে একটা ভাইব্রেটরি মোড। মা কি সুন্দর বোঝাচ্ছে, সেইটা হচ্ছে আমাদের প্রোটেকশন। ওই যে ভাইব্রেটরি মোডটা আমাদের যদি প্রাণসত্তার যদি নির্ভীক থাকে, তাহলে এই ভাইব্রেটরি মোডটা যেটা, সেটা একটা বলয়ের মতো, প্রোটেকশন ওয়ালের মতো। সেটা কীরকম? মা বলছেন তুমি
আমি তো মা যখন প্রথম পড়ি ছাত্র জীবনে বলে এই তো রোজ দেখেছি, প্রায় দেখেছি, যে তুমি গরমকালে রেল লাইনের ধারে হাঁটো, টানা রেল লাইন হাঁটছো, একটা হলকা দেখায় না, একটা হলকা, হ্যাঁ বলছে এই হলকার মতো এই এই ভাইব্রেটরি এটা তোমার চারিদিকে থাকে, ওই রকম একটা ভাইব্রেশনের বলয়, অ্যান্ড ইট ইজ এ প্রোটেকশন। যত তুমি নির্ভীক হবে ওটা তত স্ট্রং হবে। কিরম স্ট্রং হবে? মা বলছেন শত্রু যদি তোমাকে হত্যা করতে আসে সে নিরস্ত্র হবে। ভাইব্রেশনটার জন্য কীরকম তার উদাহরণ আমি আগের দিন দিয়েছিলাম, দুটি উদাহরণ মোক্ষম পৃথিবীর ইতিহাসে, আমি জানি না, আমার আর জানা নেই অন্য কোনো উদাহরণ। একটা হচ্ছে মা যখন বলে দিলেন তার স্বামীকে যে আমি আর থেকে যাচ্ছি শ্রী অরবিন্দের কাছে, তখন মার স্বামী কল্পনা করতে পারিনি যে এত মহীয়সী নারী, সুন্দরী, তাকে ছেড়ে সে আমাকে ছেড়ে শ্রী অরবিন্দের কাছে থেকে যাবে, আর আমিও থাকতে পারছি না, আমার বাইরের জগতে টান আছে। প্রায় পাগল হয়ে গেলেন, মাথাটা কিরম হয়ে গেল, মাকে এরকম হত্যা করতে এসেছি গলা টিপে। মা তখনই বলেছেন শ্রী অরবিন্দ, তিনবার বলেছেন, তিনবারই মা বলছেন পাথরের মতো হাতটা থেমে গেছে, একটু এগোতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য ট্রু পাওয়ার, ট্রু পাওয়ার। ভিতরের সেই যে কোয়াইটনেস আর পিস থেকে ওই শক্তি আসে। আর দ্বিতীয় উদাহরণটা আমি আগের দিনই বলছি, দুটো উদাহরণই, কিন্তু যারা শোনেননি, পন্ডিচেরি ঝড় ছিল বিখ্যাত আগেকার দিনে। আমি 65-এ গেছি, তারপরেও গেছি, সেই ঝড় অমানসিক ঝড়, সেই ঝড় তো এখন কিছুই নেই, ক্লাইমেট চেঞ্জ হয়েছে। এবার একটা হয়েছে হয়েছে না, আগে ফ্রিকোয়েন্টলি হতো ঝড়গুলো, সমুদ্রের ঢেউ যা দেখেছি কিছুই নেই। আমি পার্ক সার্কাস একটাই মাত্র গেস্ট হাউস ছিল পন্ডিচেরিতে, ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, খাটিয়ায় শুতে হতো সবাইকে, পার্ক গেস্ট হাউস। সেই খাটিয়ায় শুয়েছি, সমুদ্রের ঢেউ বাড়ি খেয়ে আমার গায়ে যেমন বৃষ্টির ছিটা আসে ছিটা পড়তো, যারাই শুতো, সেই ঢেউ আর দেখি না, সমুদ্র শান্ত হয়ে গেছে। এখন তো পার্ক গেস্ট হাউস চেনাই যায় না। যাই হোক, তো এরকম একদিন ঝড়ের রাতে শ্রী অরবিন্দ উপরে আছেন দোতলায়, সমস্ত জানলা খোলা, সমুদ্র দেখা যাচ্ছে। তখন সমুদ্র দেখা যায়, তখন তো বাড়ি বড় হয়ে গেলে দেখা যায় না। তো মা ভাবলেন যে এত দাপাদাপি, ঝড় বৃষ্টি, তত্তর করে উপরে উঠে গেলেন, যে শ্রী অরবিন্দের জানলা সব খোলা, বন্ধ করতে হবে তো। মা ঢুকতে গিয়ে থেমে গেলেন দরজার সামনে। আশ্চর্য, শ্রী অরবিন্দ অপলক নয়নে, শ্রী অরবিন্দকে ওই চোখ বুঝে ধ্যান করতে দেখেন, অপলক নয়নে তিনি ধ্যান ও মগ্ন শিব। বাইরের ঝড়ের দাপট, একটু কিছু, কোনো পাতা, কোনো হাওয়া, কোনো বৃষ্টি জানলা দিয়ে ঢুকছে না। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ সাইলেন্স, মা বলছেন, অ্যান্ড দিস ইজ দ্য ট্রু পাওয়ার। তাহলে হিউমিলিটি যার আছে, প্রকৃত হিউমিলিটি, প্রকৃত আইডেন্টিফিকেশন যার আছে, তার মধ্যে থাকবে পিস অ্যান্ড কোয়াইটনেস, অটোমেটিক্যালি তার মধ্যে শক্তি এসে যাবে। মাসেল পাওয়ার না, ট্রু পাওয়ার। একটা লোক খুব রোগা, কিন্তু যে কোনো সঠিক মুহূর্তে তার অসীম শক্তির সে অধিকারিণী হয়। মা যেমন ছিলেন, মাকে যখন টিজ করতো, মা খুব সুন্দরী ছিলেন, তো মাকে টিজিং তো হয়, তখনও ছিল। তো মাকে এরকম শিল্পী মহলে আরেকগুলো বেশি ছিল, তো মাকে এরকম একদিন করতে গেছে, মা তার থেকে, মা তখন ছোটো, তার থেকে যে বড়, মা এরকম তুলে ধরেছে, বলছেন মহাকালীর শক্তি, ট্রু পাওয়ার। ফিজিক্যাল পাওয়ার দেখতে গেলে তো মার তো থাকার কথা না, আমার বয়স তো অনেক কম। অ্যান্ড দের ইজ দ্য পাওয়ার অফ মহাকালী। তাহলে শক্তিটা হচ্ছে মহাকালী, আমরা যাকে শক্তি বলি, কিন্তু আমরা যে শক্তিটাকে ব্যবহার করি মোস্টলি শারীরিক শক্তি। শারীরিক শক্তির একটা লিমিটেশন আছে, শরীরের শক্তির একটা লিমিটেশন আছে, কিছুক্ষণ পরে সে শক্তি নিস্তেজ হয়ে যায়, তাই না? ট্রু পাওয়ার কামস ফ্রম দি অ্যাবাভ। আর তার সাথে ট্রু ভাইটাল, ভাইটাল মানে একটা অদম্য বিশ্বাস, ভাইটালিটি। এই জন্য আসল শক্তিটা ভাইটাল দিয়ে আসে। ভাইটাল হচ্ছে ট্রু মিডিয়াম। যার ভাইটাল স্ট্রং, তার যদি শরীরও দুর্বল হয়, সে অনেক কাজ করতে পারে একটা ফিজিক্যালি বডি বিল্ডারের চেয়েও, বিকজ তার ভাইটালটা খুব স্ট্রং, প্রাণশক্তি। আসল শক্তিটা যে আসে তার মাধ্যম হচ্ছে প্রাণসত্তা।
সেই জন্য দুর্বল প্রাণসত্তা দিয়ে কেউ কিছু জীবনে করতে পারবে, মেটেরিয়ালিও করতে পারবে না, স্পিরিচুয়ালি তো ছেড়েই দাও। মেটেরিয়াল লাইফে যাদের সাকসেস দেখবে, একটা অর্ডিনারি ম্যান কোথায় উঠে গেছে তার ট্রু ভাইটালিটি দিয়ে। আবার অনেক পড়াশুনো করা জেলে হবুগবু হয়ে বসে আছে, তার কারণ তার ভাইটালিটি নেই, তার উৎসাহটাই নেই। এই যে শঙ্কর সকালবেলা উঠে সাইকেল নিয়ে কোথায় কোথায় যায় এই বয়সে, হি ইজ রানিং অ্যাবাউট 72, ইজন্ট ইট? 72 বছর বয়সে রোদ জল ঝড়ে সকালে যাচ্ছে, বিকালে যাচ্ছে, সাইকেল করে গ্রামে গ্রামে যাচ্ছে। ভিতরে একটা শক্তি না থাকলে ফিজিক্যাল পাওয়ার সব হয় না। ফিজিক্যাল পাওয়ার ওর থেকেও এখানে অনেকেরই বেশি আছে। ট্রু পাওয়ার লাইজ ইন দ্য ভাইটাল, প্রাণসত্তার মধ্যে। এটা মা শ্রী অরবিন্দ ছাড়া এত সুন্দর করে কেউ তুলে ধরেনি আধ্যাত্মিকতার ইতিহাসে। আর ভাইটালে একটা জোন আছে উপরে, জোন অফ ভাইটাল। সেই জোন অফ ভাইটালের মধ্যে হায়ার ভাইটালও আছে, লোয়ার ভাইটালও আছে। হায়ার ভাইটাল কি? হায়ার ভাইটাল সবসময় তোমাকে প্রেরণা দেবে ভালো কাজের জন্য। পাওয়ার অফ ইমাজিনেশন, পাওয়ার অফ পিওর ইমোশন, পরার্থপরতা, কোনো স্বার্থ না দেখে যে কোনো জিনিসকে ভালোবাসা, নিঃস্বার্থ হয়, তার পিছনে অবচেতনেও কোনো স্বার্থ থাকবে না, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে না। পিওর ভাইটাল। আর পিওর ভাইটাল থেকেই সব কিছু সৃষ্টি হয়। এই যে শিল্পকলা, শিল্পকলার সৃষ্টি হচ্ছে পিওর ভাইটাল থেকে। যার পিওর ভাইটাল তার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বেশি। আর যার ভাইটালিটি নিয়ে সে জীবনেও কিছু করতে পারে মেটেরিয়াল লাইফ, স্পিরিচুয়াল লাইফে তো আরও ট্রু ওয়ারিয়ার হতে হয়। কিন্তু মেটেরিয়াল লাইফেও যদি সাকসেস হতে হয় তোমাকে ট্রু ভাইটালিটি দরকার, নির্জীব ভাইটাল। আমাদের ধারণা ও লোকটা দারুণ পণ্ডিত, ভীষণ ভালো বলতে পারে, ভীষণ ভালো লিখতে পারে, ভীষণ ভালো সঙ্গীতজ্ঞ, সেটা তার একটা দিকের উন্নতি। কিন্তু আসলে সে যদি তার যে টোটাল পারফেকশন, একটা হলিস্টিক পারফেকশন, সামগ্রিক পূর্ণতার জন্য সে যদি ভাইটালি দুর্বল হয়, সে না পারবে নিজের জীবনকে চালাতে, না পারবে অন্যকে দিশা দিতে। অসম্ভবের সম্ভব হওয়ার শেষ নাই। সে একটা বিখ্যাত বাণী, অসম্ভবের সম্ভব হওয়ার শেষ নাই। এমন কোনো অসম্ভব জিনিস নেই যা সম্ভব হবে না। পৃথিবী তা প্রমাণ করেছে, প্রতি মুহূর্তে প্রমাণ করেছে। আগে পাখি ডানা মেলে উঠছে সেই দেখে চিন্তাশীল মানুষের মধ্যে, বিজ্ঞানীদের মানুষের মধ্যে উড়োজাহাজের কল্পনাটা এসেছিল। কল্পনাটা ওখান থেকে এসছে। তারপরে সেই কল্পনাকে, তার কল্পনার শক্তি তাকে ঠেলেছে, ঠেলতে তার মধ্যে পরীক্ষা নিরীক্ষা। তাহলে কল্পনার শক্তির কি অসামান্য তার ক্ষমতা। কিন্তু তার ভাইটাল যদি দুর্বল হয়, সে তো জীবনে কিছুই করতে পারবে না। তাকে সব উপাদান দিয়ে দাও, কিছুই করতে পারবে না। অথচ তাকে কিছুই দেবে না, সে স্ক্র্যাপ ম্যাটেরিয়াল থেকে ফাইন গুডস তৈরি করে দেবে। তার যদি ট্রু ভাইটাল থাকে, আর মনের ভিতর যদি চিন্তার স্বচ্ছতা থাকে, সৃষ্টিশীলতা থাকে। বড় কিছু গড়ে তুলতে সবসময় অনেক উপাদান ভালো থাকতে হবে তার কোনো মানে নেই। অনেক উপাদান অনেকের আছে, কিছুই করতে পারে না। আবার সামান্য উপাদান, দেখুন আমাদের সেক্টরটা কত গরিব তুলনামূলকভাবে, ইন কম্পারিজন, বাট দের ইজ এ বিউটি। অনেকেই বলে কি সুন্দর একটা পরিবেশ রয়েছে, একটা বিউটি রয়েছে এর মধ্যেই। তার মানে কি এর মধ্যেই আমরা পারি, চালাতে পারি। আবার অনেক কিছু দিয়ে দাও, দেখবে একদিকটা খুব উন্নত হয়ে গেছে, আর একদিকটা নোংরা, অসুন্দর, অপূর্ণ। আমাদের সবসময় একটা ইন্টিগ্রাল পারফেকশন চাই। মা বলছেন অল প্রবলেম, শ্রী অরবিন্দ বলছেন অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। বিখ্যাত কথা লাইফ ডিভেনের প্রথম চ্যাপ্টারই। জীবনের সব ক্ষেত্রে, জীবনের মূল সমস্যা হচ্ছে সৌষম্য সাধনের সমস্যা। অর্থাৎ মনের সাথে প্রাণের সাথে দেহের এর মেলবন্ধন নেই, কোঅর্ডিনেশন নেই, বলে সমস্যা। আমরা মুখে যা বলি কাজে তা করি না। মুখে যেটা বলি বাস্তবে আপোষ করি, সুবিধাবাদী আপোষ। ফলে পলিটিক্স যা আদর্শগতভাবে বলছে, ম্যানিফেস্টোতে যা বলছে, ভোটের আগে ম্যানিফেস্টোতে বড় বড় কথা কার্য হাসিলের জন্য, ভোটের পরেই ব্যাস গেল। তাহলে কোনো হারমোনি নেই। আমি যা বলছি আর যা করছি আমার কার্যসিদ্ধির জন্য করছি। আমার জীবনের মধ্যে আমার যে সফলতা বিফলতার কারণ, ব্যর্থতার কারণ, আমার মনের মধ্যে একটা বিশ্বাস আছে। আমি মায়ের কথা, শ্রী অরবিন্দের কথা এখানে বক্তৃতা দিচ্ছি, কিন্তু ইন প্র্যাকটিস যখন আমি সমস্যায় পড়ছি, তখন বোঝা যাবে আমি যা পড়েছি সেই বিশ্বাসটা আমার তখন অটুট আছে কি না, তখনই ধরা পড়বে। তাহলে ইন্টেলেকচুয়াল
পারফেকশন মানে এক্সেলেন্সটাই যথেষ্ট নয়। আমি ইন্টেলেকচুয়ালি হাইলি এক্সেলেন্স হতে পারে আমার, আই ক্যান সে লাইফ ডিভাইন কোন চ্যাপ্টারে কী বলেছেন, ইট ইজ নট ওয়ার্থি, তার সাথে স্পিরিচুয়ালিটির কোনো সমস্যা নেই, কোনো সংযোগ নেই। তুমি কি লিখতে পারো, কি বলতে পারো, তার সাথে স্পিরিচুয়ালিটি তুমি কাজে কি। তাহলে আমাদের জীবনকে সুরক্ষিত এবং সুনিয়ন্ত্রিত করতে হলে চাই বিনম্রতা এবং শক্তি। বিনম্রতা কোত্থেকে আসে? হিউমিলিটি আসে সেই পরাৎপর শক্তির সান্নিধ্যেই একমাত্র তোমাকে আমাকে হিউমিলিটি দিতে পারে। আই অ্যাম নাথিং বাট আই অ্যাম এভরিথিং। সো অহম বলেছে তো, বলছে মানে সেই আমি, তা তিনি আমি হয়েছি, তা আমার মধ্যেই তিনি। তাহলে আমার কিসের দুর্বলতা, কিসের বিপদ, কিসের ঘাটতি, কিসের কমতি? এই বোধ যখন আসবে তখন আমার ভিতর দিয়ে সেই শক্তির জাগরণ হবে। আর ট্রু হিউমিলিটি আসবে, এই বিশ্ব ব্যবস্থাকে তিনি গড়েছেন, তিনি তার মধ্যে অনেক তিনি ধৈর্য ধরছেন, অসামান্য তার ধৈর্য, তার মানে ক্ষমা, তার পারসিভারেন্স, এত কিছু হচ্ছে, তাও তিনি সবাইকে সুযোগ দিচ্ছেন, স্পেস দিচ্ছেন। মানুষ যদি একদিন শুধরে যায়, মানুষ যদি বিবর্তিত হয়, তিনি যদি এত স্পেস দিতে পারেন, সময় দিতে পারেন, ওয়াই নট? আমি কেন নয়? আমি কেন এত অসহিষ্ণু? আমি কেন অত ইল টেম্পার্ড? আমি কেন অত চট করে বিদ্বিষ্ট হয়ে যাই, রেগে যাই, ক্ষুব্ধ হয়ে যাই, অসন্তুষ্ট হই? মাই ইগো ইজ হার্ট। মা বলছেন তুমি রেগে যাওয়া মানেই, তুমি অসন্তুষ্ট মানে ইয়োর ইগো ইজ হার্ট, তার মানে তোমার ইগো আহত হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস খুব পার্থক্য করার আছে, মানে ডিফারেন্সিয়েট করার। একটা বড় সামাজিক ক্ষতি হতে যাচ্ছে, একটা কালেকটিভ ডিস্ট্রাকশন, সেইখানে তোমাকে তো রেজিস্ট করতে হবে, সেইখানে প্রতিরোধ করতে হবে, সেখানে তোমাকে যোদ্ধা হতে হবে। জীবন কোনোদিনই সুরক্ষিত নয় তুমি যদি যোদ্ধা না হও। শ্রী অরবিন্দ বলছেন ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি ততদিনই সুরক্ষিত ছিল যতদিন সে অ্যাগ্রেসিভ ছিল। অ্যাগ্রেসিভ কথাটা ব্যবহার করেছেন। অ্যাগ্রেসিভ মানে মারধর, দাঙ্গা নয়। অ্যাগ্রেসিভ মানে সে বলিষ্ঠভাবে প্রতিরোধ করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বলিষ্ঠতা যেদিন চলে গেছে সেদিন সব শেষ হয়ে গেছে। আজকে ভারতবর্ষের ইতিহাস, যে সন্ন্যাসী সে যোদ্ধাও। সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস কি? দোজ হু আর সন্ন্যাসী, তারাই ছিল ওয়ারিয়ার। পড়ে দেখো ইতিহাস। ভারতবর্ষের মহিলারা কি অসাধারণ, তাদের শাস্ত্রজ্ঞান আর শস্ত্রজ্ঞান দুটোই একসাথে ছিল। যে অদ্ভুত সিরিয়ালটা হয়েছে দেখবে, আমি মাঝে মাঝেই দেখি। আমি জীবনে এত বেশি হিপনোটাইজ হইনি সিরিয়াল দেখে। পেশোয়ার বাজিরাও, বোধহয় 300টা সিরিয়াল আছে। প্রতি মুহূর্তে দেখাচ্ছি যে একটা নারী মা কতখানি তার পূর্ণতা, ভারতবর্ষের নারীর চেহারা। সে একদিকে তার শাস্ত্রজ্ঞান, আরেকদিকে শস্ত্রজ্ঞান। তার ছেলেকে শেখাচ্ছে শস্ত্রবিদ্যা। মোগলরা যখন আক্রমণ করলো, নিজে লড়াই করছে, তার ছেলেকে নামিয়ে দিয়েছে মাতৃভূমিকে রক্ষা করে। দিস ওয়াজ আর ওম্যান। আর আজকে ওম্যান মানে ও আমার মেয়েটা খুব গুণপনা, ভালো সেতার বাজাতে পারে, ভালো আঁকতে পারে, ফাস্ট হয়, দেখতেও সুন্দর। দিস ইজ দ্য কোয়ালিফিকেশন অফ নারী। হাউ ফানি! আমরা নারীর গুণপনাকে এইখানে নেদার করিয়েছি। আমার মেয়েটা দেখতে সুন্দর, হ্যাঁ, পড়াশোনায় ভালো, আঁকে ভালো, গান করে ভালো। দিস ইজ নট ওয়ার্দি। ওয়ার্দি হচ্ছে তার ট্রু নলেজ, ট্রু বিউটি, ট্রু কারেজ অ্যান্ড ট্রু হিউমিলিটি টু দ্য ডিভাইন অ্যান্ড সার্ভিস টু দি মাদারল্যান্ড। নারীদের ইতিহাস, স্যাফরন, একটা অসাধারণ বই আছে, একজন মহিলা লিখেছেন। বইটা আমি অনুবাদ করব, ছোটো ছোটো গল্প, সমস্ত নারীদের ম্যাক্সিমাম কাহিনী, বীরাঙ্গনাদের। তারা প্রত্যেকেই সুগৃহিণী ছিল। তুমি ইতিহাস পড়ে থাকো, সুগৃহিণী, বাড়ির সমস্ত গৃহকার্য করত, শাস্ত্র পড়তো, অধ্যয়ন করতো, শাস্ত্র পড়াতো, সন্তানদের যুদ্ধ করত। মা দেখো, মা কিন্তু একটা মডেল তৈরি করে রেখেছেন পণ্ডিচেরিতে। আমরা কল্পনা করতে পারি না নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা।
তখন মা মেয়েদের হাফ প্যান্ট পরিয়েছে, বলে তুমি ভুলে যাও তুমি পুরুষ তুমি নারী। তখন থেকেই ছেলেরা মেয়েরা আশ্রমে হাফ প্যান্ট পরছে, ৩৬ সালে সমান। এবং মেয়েরা সমানে ছেলেদের মতো শরীরচর্চা করছে, ব্যায়াম করছে, কুস্তি করছে, বক্সিং করছে, শোট শিখছে। আশ্রম দেখিয়ে দিয়েছে, মা দেখিয়েছেন সত্যিকারের নারী কি হওয়া উচিত। পুরুষদের তো আমরা জানি, নারী হতো এসা। আমরা কোনো সেন্টারে চালু করতে পারলাম না, ব্যতিক্রমী দু একটা সেন্টার আছে। এখন বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখছে। এটাকে বলে না তোমার শক্তিটা দেশের সেবায় লাগছে কিনা। ট্রু, তুমি আত্মরক্ষার জন্য শিখছো, যে নেগেটিভভাবে তুমি শক্তি চর্চা করছো, নেগেটিভভাবে, সেটাও মন্দ না, আত্মরক্ষা তো করতেই হবে। কিন্তু ট্রু সাধনা, শক্তির সাধনা অন্য জিনিস। এবং শক্তি যেদিন আমাদের ছেড়ে গেছে, আমাদের অধঃপতন শুরু হয়েছে। শ্রী অরবিন্দের লেখা, আমরা শক্তিকে, শ্রী অরবিন্দ বলছেন আমরা শক্তিকে ত্যাগ করেছি, আমরা, সেদিন থেকে ভারতের অধঃপতন। তুমি দেখো ভারতবর্ষের তুমি ইতিহাস নতুন করে এখন ছাপা হচ্ছে, নতুন করে পড়ো, সোশ্যাল মিডিয়ার দৌলতে, ইউটিউবের দৌলতে কত ভালো ভালো সিরিয়াল আসছে। তুমি ছাপাটা দেখো না, এখানে যদি আসে দেখে নিও, নাহলে ওই কি ওপেন প্ল্যাটফর্মে যদি আসে বা ইউটিউবে দেখে নিও, এত ছোট্ট ছাপা, মানে শিবাজির কাহিনী। তুমি তো হল থেকে মেয়েরা কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, যেই স্যাক্রিফাইস। ছাপা দ্য স্টোরি অফ শিবাজি, এগুলো এখন ডাইরেক্টররা নতুন করছে, যে জিনিস আগে ছিল না। এখন একটা আবহাওয়া এসছে, এখন ইতিহাসকে তুলে ধরার জন্য এ সমস্ত হচ্ছে। ইটস এ গুড সাইন। আমি আমার ইতিহাসকে যাই না। একটা দেশকে ধ্বংস করার জন্য বোমা লাগে না, হাইড্রোজেন বোমা। শিক্ষার মেরুদণ্ড শেষ করে দাও, সভ্যতা শেষ। হাইড্রোজেন বোমা লাগবে না তো। আর ম্যাকলে তো সেই কাজটাই করেছিলেন। ম্যাকলে দেখেছিলেন এই দেশটাকে স্বাধীন করতে পারবো না, জয় করতে পারবো না, এই দেশের যে কালচার, দ্য ভ্যালুস। ম্যাকলে বললে একমাত্র হচ্ছে নতুন প্রজন্মরা আসবে, নতুন শিক্ষা ব্যবস্থা চালু করে দাও, তাদেরকে অর্থকরী চাকরির লোভ দেখিয়ে দাও, নতুন প্রজন্ম আসবে, পুরনো তার সমস্ত কিছু ভুলে যাবে। সেই ম্যাকলের শিক্ষা ব্যবস্থা আজকেও আমরা চালাচ্ছি, 19-20 ঘষে মেজে নাম দিচ্ছি মডার্ন এডুকেশন, অমুক তমুক, ফালতু কথা, ভেগ কথা, বকওয়াজ। এসব যারা বলে আমাদের জন্য, যারা পরিহিত ইতিহাস চর্চা করে, তাদের কাছে যেন এসব ভুলভাল না বলে। ম্যাকলের উত্তরসূরি আমরা। তাহলে শক্তি আর বিনম্রতা একসাথে চলবে। আর ফিজিক্যাল স্ট্রেংথটাই যথেষ্ট না, আসল স্ট্রেংথ হচ্ছে পিওর ভাইটাল থেকে, আর সেটা আসবে উপর থেকে। কনসাসনেস, ফোর্স অ্যান্ড ব্লিস, সচ্চিদানন্দ। তো ফোর্স যেখানে নেই সেখানে ব্লিসও নেই, আনন্দ নেই। আর শ্রী অরবিন্দ তো লিখছেন, বন্দনা লিখেছিলেন যে জ্ঞান, শক্তি ছাড়া জ্ঞান বিপদগামী। শক্তি ছাড়া, জ্ঞান ছাড়া ভক্তি বিপদগামী। যে ভক্তির মধ্যে জ্ঞান নেই, বিপদগামী। অন্ধভক্তি মানে ব্লাইন্ড। আমাদের যে আমরা ভক্তিকে আমাদের মতো তৈরি করেছি, অন্ধের হস্তি দর্শনের মতো। সুতরাং বিনম্রতা এবং শক্তি, এই দুটো সাধনা করতে হবে। আমরা যদি বলি আমাদের তো বয়স হয়ে গেছে, বয়স কোনো বাধা নয়। নলিনদা অসাধারণ লিখেছিলেন, আমি ছাত্রাবস্থায় পড়েছিলাম 70-এর দশকে বাংলা রচনা, যে মানুষ এমন একটি প্রাণী যে কোনো সময় সে তার ফিরে আসা দিনগুলি সে পুষিয়ে নিতে পারে। ইফ হি উইলস, সে যদি ইচ্ছা করে, সংকল্প করে, বহুলাংশে পারে, বহুলাংশে পারে। আত্মশক্তি, ব্রহ্মশক্তি, ব্রহ্মতেজ, ব্রহ্মতেজটাই তো আসল। আর ব্রহ্মতেজের মধ্যে সব রয়েছে, চেতনা রয়েছে, শক্তি রয়েছে, আলো রয়েছে, সব রয়েছে, তার মধ্যেই তো সব, অল ইন ওয়ান। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে সেই সাধনাটা করতে হবে, বুঝতে হবে নিজের সাথে। আর নিজের প্রতিদিন তো নিজের কাছে নিজে ধরা পড়ি, দেখতেছি, এটাই তো একটা সাধনা। আমি একটা কাজ করলাম, করেই যদি নিজেকে অ্যানালিসিস করি,
অ্যানালিসিসটা করি না, সাধনাটাই তো না, অ্যানালিসিস না করছি সাধনা। আমাকে সেদিন বললো, আমি এখানে মিউজিকের উপরে 22 মিনিটে একটা টক দিয়েছিলাম। টক দেওয়ার পরে আমার পরে কানে এলো একজন বলেছেন যে, আমি খুব পজিটিভ অর্থে বলছি, কনস্ট্রাকটিভ অর্থে, নাম বলছি না, যে উনি জানেন না ভুলভাল বলেন কেন, এরকম একটা কমেন্ট আমার কানে এসছে। আই টুক ইট ভেরি স্পোর্টিংলি, যে সত্যি সত্যিই যদি আমি ভুলভাল বলে থাকি, আমার জানা দরকার ভুলটা কোথায়, না তো আগামী দিন আবার ভুল করব। এবং আমি লেগেছিলাম, দেখবেন আমি গ্রুপেও লিখেছি, সার্চ গ্রুপে, নাম না করে জিনিসটা, কেন আমি চাই এই স্পিরিটটা ইনকালকেট করবো আমরা, এই স্পিরিটটাকে যেন আমরা চর্চা করি, আমার ইগোতে যেন না লাগে, এটা ট্রু স্পিরিট। আমাকে একজন বলেছিল, আপনি লিখলেন কেন, যে আমাকে পার্সোনালি বলেছে অসন্তুষ্ট, আমি একদম অসন্তুষ্টই তো লিখিনি, আমি জানতে চেয়েছি যে আমাকে যেটা স্কোপ, এই স্পিরিটটা আমাদের কালেকটিভিটির মধ্যে করতে হবে। কেন এই সেন্টার মানে একটা কালেকটিভিটি মানে একটা কালেকটিভ সোল আছে। শ্রীঅরবিন্দ বলছেন যে একটা ইন্ডিভিজুয়াল সোল আমার আছে, একটা কালেকটিভ সোলও আছে, সমস্ত সোলগুলোর কিনা একটা কালেকটিভ সোল হয়, সেন্টারও একটা কালেকটিভ সোল। শ্রীঅরবিন্দ বলছেন নেশনের সোল আছে, নেশন ইজ এ সোল। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল সোলগুলো যদি উন্নত হই, তাহলে আমার কালেকটিভ সোলটা উন্নত হবে সেন্টারে, তা আমার কালেকটিভ স্পিরিটটাও তো আমাকে চর্চা করতে হবে। তো আমি এটা স্পিরিট নিয়ে আমি লেগেছিলাম যে ভুলটা কোথায়, একটা ভুল ধরা পড়েছে, সেটা ভুল জানি না ভুল কিনা। আমাকে বলা হয়েছে, আমি সেদিন বলেছিলাম একজন বিদুষী নারী, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তিনি বলেছেন যে মানুষের ভিতরে নান্দনিক চেতনা ডেভেলপ করার জন্য মিউজিক, আর্ট, এগুলো শৈশব থেকেই এর চর্চা হওয়া দরকার। আজকে ছেলেরা কেন, মেয়েরা কেন এত হিংস্র, কেন এত স্বার্থপর, কেন এত অসামাজিক, তাদের মধ্যে ছোটবেলার থেকে সেই নান্দনিক চেতনার কোনো শিক্ষার পরিসর নেই। আমি সেটা বলেছিলাম, একজন নারী বলেছিলেন, বিদুষী নারী, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, পরে জানলাম ওই নামটা মনে পড়ছে না, ওটা একটা বড় সমালোচনা। তাই বলে এরকম আকছার অনেকেই হয়, বড় বড় বক্তাদের হয়, তিনি বলেন কাহিনীটাই কিন্তু মনে করতে পারছি না কাহিনীকারকে, হয় না, সেটা মনে পড়ছে না। হ্যাঁ, এটা তো হয়, ত্রুটি নয়, হতেই পারে। এটা কোনো ত্রুটি। পরের নামটা মনে পড়েছিল, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, বিখ্যাত। যদিও তিনি একজন মার্কসিস্ট, কিন্তু অনেক প্রোগ্রেসিভ, তার মধ্যে অনেক তিনি এখন মার্কসিজমের ডিকনস্ট্রাকশন করছেন। তা আমি সেটা গ্রুপে লিখে দিয়েছি, কালকে না আজকে বোধহয়, যে আমার নামটা মনে পড়েনি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আই টুক ইট ভেরি সিনসিয়ারলি, কিন্তু সমালোচনাটা আরও পজিটিভ আশা করেছিলাম, ভেবেছিলাম একটা বোধহয় কোথাও তথ্যগত ভুল হয়ে গেছে। জানলাম তথ্যগত ভুল না, যিনি বলেছেন তার বলার উদ্দেশ্য হচ্ছে আমি নামটা সেই মুহূর্তে বলতে পারি, কিন্তু ফ্যাক্টটা তো বলেছি। হয় না, মেমারি ফেল করে যায় না, আমি ওর নাম ভুলে যাই, এমন হয়েছে। হ্যাঁ, তোমার নামটা যেন কি, শর্ট মেমোরি। এখন শর্ট মেমোরির প্রাদুর্ভাব হয়েছে, রিনার থেকে শুরু হয়েছে, সুমিতার থেকে শুরু হয়েছে, এগুলো সব ছোঁয়া আছে তো না, আমার মধ্যে শর্ট মেমোরি এসে গেছে। এখন খুব শর্ট মেমোরির প্রাদুর্ভাব আমাদের এখানে, জানো তো, তো রোগ ছোঁয়া আছে। হয়, আমি শুনছি, যখন মনোযোগ দিয়ে শুনি না, তখন তা আমি তো সেটা দ্বিতীয়টা জানা যায়নি। দ্বিতীয় ভুলটা কি, দ্বিতীয় ভুলটা যিনি বলেছেন তিনি মনে করতে পারছেন না, তো মনে করলে আমি যদি জানতে পারি ভুল, তা প্রথম ভুলটা মনে করি মেজর মিস্টেক নয়। আমি তথ্যগত ভুল বলিনি তো, তথ্যগত বিকৃত তো হয়নি, আমি শুধু সেই মুহূর্তে তার নামটা বলতে পারি। যাই হোক, আমি বলছি এই যে এটাকে বলে ট্রু হিউম্যানিটি, হিউম্যানিটিটা আমাদের কালচার করতে হবে। আমাদের হিউম্যানিটি নেই, বাবা মার শিক্ষা, সমাজের শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পরিবেশের শিক্ষা আমাদের ইগোসেন্ট্রিক করে তুলেছে। আর ইগোকে ভাঙার জন্যই তো এখানে এসেছি। উই আর অল স্ক্র্যাপ ম্যাটেরিয়াল, আমরা সব ভাঙাচোরা লোহা। এখানে এসেছি একটা চেতনার ডাইসে ফেলে নতুন শেপ নিতে, যাতে ফাইনার্স বুঝতে হই। উই আর অল স্ক্র্যাপ ম্যাটেরিয়াল। তা আমাদের হিউম্যানিটি চর্চা করতে হবে তো। একজন বলেছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি খুব পজিটিভলি বলছি। এখানে মনে হয়েছে কেউ বোধহয় নাম করেছে, বাট আই ওয়ান্ট টু মেনশন দি নেম, যেখানে বোধহয় কোথাও একটা গুরুগিরি হচ্ছে। যদি সত্যি সত্যি তার সমালোচনাকে দেখতে হবে প্রত্যেকেই, আমি কি গুরুগিরি করছি, ওকে দেখতে হবে, আমি কি গুরুগিরি করছি, ওকে দেখতে হবে, আমি কি গুরুগিরি করছি, মানে বসিং করছি, দেখার সুযোগ তো। মা বলছেন সমালোচনা তুমি নাও এটাকে আশীর্বাদ হিসাবে। যে মুহূর্তে একটা সমালোচনা আসবে, একটা ব্লো তো তোমাকে নিজেকে দেখবার সুযোগ করে দিল।
যে গুরুগিরি তুমি করছো কি না সুব্রত সেন। সুব্রত সেন গুরুগিরি করলে শঙ্কর পরিষ্কার বলবে যে আপনি কিন্তু গুরুগিরি করছেন, আর যদি না বলে সেটা হবে ব্যাকবাইটিং, সেটা আরও ক্ষতি, সম্পর্ক অবনতি হবে, ভিতরে ভিতরে একটা অ্যান্টি কারেন্ট ফল্গু ধারার মতো দেওয়াল তৈরি হবে, বিভেদ। এভরিথিং মাস্ট বি ক্লিয়ার উইথ কারেক্ট অ্যাটিটিউড, কাউকে ছোট করে নয়, কাউকে অযথা বড় করে নয়। আমাকে বলতেই পারে যে আপনি এটা কেন করছেন, আপনি কি বসিং করছেন। আই শুড সি মাই সেলফ, লুক উইদিন, যে আমি সত্যি সত্যি বসিং করছি কি। ট্রু হিউমিলিটি এগুলো শেখায়। মা বলছেন ডিক্টেটর প্রসঙ্গে, অনেকে ভাবতে পারে আমি বসিং করছি, সাপোজ আমি বা কেউ বসিং করছে বা গুরুগিরি করছে। মাকে একজন জিজ্ঞেস করেছিল, মা আর ইউ এ ডিক্টেটর? সীমাকে, তুমি কি একনায়ক? মা বলেছেন ইয়েস, আই এম এ বেনিভোলেন্ট ডিক্টেটর। বেনিভোলেন্ট ডিক্টেটর মানে সহৃদয় একজন একনায়ক। তা সে হার্টলেস একনায়ক নয়, সে বলছে ওটা করো, কিন্তু সহৃদয়তার সাথে বলছে, ভালোর জন্য বলছে, তোমার ক্ষতির জন্য নয়, তোমাকে ছোট করার জন্য নয়, তোমাকে হিউমিলিয়েট করার জন্য নয়, অপদস্থ করার জন্য নয়। মা বলছেন আই এম এ বেনিভোলেন্ট ডিক্টেটর। কিন্তু কজন আছে পৃথিবীতে বেনিভোলেন্ট ডিক্টেটর? সবাই তো অত্যাচারী ডিক্টেটর। তাহলে বসিং নয়, তুমি যখন একজনকে, এই যে বাংলা একটা কথা আছে না, কথাটা কিন্তু সত্যি, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, সেটা মায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হয়। আলফালকে তো প্রযোজ্য হয় না। সবাই যেটা করে সেটা রাগের বশত, ইগোবশত। আমি যদি আজকে মানিককে শাসন করি, সঙ্গে সঙ্গে যেন প্যারালালি তার প্রতি ভালোবাসা, তার প্রতি দরদ, সেটা যেন প্যারালালি থাকে, তবেই শাসন করা সাজে, ইজন্ট ইট? আর মা একটা কথা বলেছেন, এই প্রসঙ্গে বলে দিই, অপ্রাসঙ্গিক মনে হলেও অপ্রাসঙ্গিক নয়, যখন উঠেছে, যারা পতিত, তোমার থেকে অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল, তোমার উপর নির্ভরশীল, তাদেরকে কখনো তাদেরকে এমন তার সাথে ব্যবহার করবে না যাতে তারা ইনসিকিউরিটিতে ভোগে। দিস ইজ নট রাইট। ধরো কীরকম উদাহরণটা, মানিক একজন খেটে খাওয়া মানুষ, খুব গরিব, আমার বাড়িতে আসে, কাজ করে, 3 দিন হয়তো এলো না। আমি না এলে বললাম ও ফাঁকি মারছে, মিথ্যা কথা না জেনি। তা বললাম তুমি 3 দিন আসোনি, তোমার মাইনে কাটবো। আর হয়তো বললাম তুমি কাজটা ছেড়ে দাও, রাগ করে। এই যে রাগ করে বললাম কাজটা ছেড়ে দাও, ও জবলেস হয়ে গেল। তুমি একটা লোককে জব দিতে পারো না, তুমি জব খেয়ে নিলে, তাকে সুযোগ দিলে না। দ্বিতীয় কথা, আমরা সরকারি অফিসে কাজ করি, আমরা কত ইএল পাই, সিএল পাই, মেডিকেল পাই। চাকরি জীবনের শেষে আমরা মেডিকেল বিক্রি করি, ইএল বিক্রি করি, তাতে 4-5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা করে পাই, ইজন্ট ইট? তো ও তো সেই ছুটিও পায় না। তাহলে মিনিমাম একটা ছুটি অলিখিতভাবে তো সে নিতে পারে, অলিখিতভাবে। তাহলে আমরা কেন এত ইমপেশেন্ট? যারা পতিত, যারা অপেক্ষাকৃতভাবে দুর্বল, মা পরিষ্কার বলছেন যারা দুর্বল, অর্থনীতি পিছিয়ে, তাদের প্রতি তুমি এরকম হার্টলেস হবে না, অনেক বেশি সহিষ্ণু হতে হবে। যত না তুমি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্বন্ধে, মায়ের কথা বলি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা অন্যায় করলে তাকে কড়া কথা শোনাতে পারো, সে অন্যায়ভাবে বলছে, কিন্তু তুমি সেই জিনিসটা তোমার উপর যারা একান্তভাবে নির্ভরশীল তাদের প্রতি করো না। তুমি ঠিকভাবে বলো, সই দেখো সে অন্যায় করছে, 1 দিন 2 দিন, তারপরে বলবো দেখো তোমাকে দিয়ে হচ্ছে না, কি করব, তুমি দেখো একটা কাজ খুঁজে নাও, তাকেও সুযোগ দেওয়া। সেই জন্য একেবারে তুমি একটা কাজ খুঁজে নাও, আমি পাচ্ছি না, কত স্পেস দিয়ে, কত সুন্দর সময় দিয়ে কত কিছু করা যায়। আমাদের টোটাল আউটলুকটাই পাল্টে ফেলতে হবে জীবনে। দোষ না, আমরা জন্মান্তর ধরে কতগুলো সংস্কার নিয়ে এসেছি। আমার আগে হয়তো 100টা জীবন গেছে, 100টা জীবন পরে হয়তো 101টা জীবন এসেছি। অতীতের জীবনে যত সংস্কার সব রয়ে গেছে, সেই সংস্কারগুলোকে তো মুক্ত করার জন্যই সাধনা, আধ্যাত্মিকতা। আমরা যদি আমার সংস্কারগুলো রেখি আর মাকে ভক্তি দেখাই, পণ্ডিচেরিতে গিয়ে আমি
4টে দর্শনেই যাই, মনোজদাকে 10,000 টাকা করে 4 বারে 4 10 40,000 টাকা দিলাম, কোনো ভ্যালু নেই ভগবানের কাছে। ভগবানের কাছে ভ্যালু হচ্ছে তুমি কি করে ওয়ার্দি হয়ে উঠলে, তোমার জীবনটাই অফারিং কি, দ্যাট ইজ ওয়ার্দি। সেই জন্য ট্রু হিউমিলিটি এবং ট্রু পাওয়ার, এই দুটোর সম্মেলনেই কিন্তু জীবন সুরক্ষিত এবং সুনিয়ন্ত্রিত হতে পারে। আমার মনে হয় আমরা স্বল্প সময়ের মধ্যে মোটামুটি জিনিসটা বুঝতে পেরেছি। অনেকটা ঢুকেছে। এরপরে যদি আমাদের কোনো প্রশ্ন বা কোনো অভিজ্ঞতা থাকে কারো শেয়ার করতে পারি আমরা।